প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে ভোটের উৎসবে দেশ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠের ভোটযুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা। তরুণদের বহুমাত্রিক শিক্ষায় জোর তারেক রহমানের, সিলেট থেকে শুরু হলো বিএনপির ভোটের প্রচারণা। নির্বাচনে নগদ টাকার দৌরাত্ম্য আবারও উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে, কাজে আসছে না কেন্দ্রীয় ব্যাংকের কৌশল। প্রতিবাদের মুখে একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের 2 বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত পাল্টালো কেন্দ্রীয় ব্যাংক, মিলবে 4% হারে। প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে দেশে শুরু হলো ভোটের উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ থেকে শুরু হলো মাঠের ভোটযুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা। নিজ নিজ দলের পক্ষে ভোট চেয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন প্রার্থীরা। চলবে 10ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। সভা, সমাবেশ, মিছিল, জনসভা আর পথসভায় ভোট উৎসবে মুখর থাকবে সারা দেশ। তবে এবারে নির্বাচন আগের চেয়ে আলাদা। পোস্টারবিহীন প্রচার, ড্রোনে নিষেধাজ্ঞা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে নির্বাচন কমিশন। কি করা যাবে, কি করা যাবে না, নির্দেশনা মেনে ভোটারদের কাছে যেতে হবে প্রার্থীদের। দেশে ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000। সাম্প্রতিক সংসদ নির্বাচনগুলোর তুলনায় এবার অংশগ্রহণকারী দলের সংখ্যাও বেশি। 59টি নিবন্ধিত দলের মধ্যে 51টি দল প্রার্থী দিয়েছে। 12ই ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। আমরা এবার প্রচারণার খবর জানব। রাজধানীতে রয়েছে মঞ্জুমা আফরোজ নীলিমা, এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নীলিমা, এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন সেখানকার প্রচারণার কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ রেদওয়ান আপনাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যে নির্বাচনের যে বহর তা নিয়ে কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং আমি আমার ঠিক লোকেশন আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সংসদীয় আসন, রাজধানীর সংসদীয় আসন 16তে, যেটা হচ্ছে পল্লবীতে, এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন একসময় যিনি দেশের গোলপোস্ট আগলে রেখেছেন। আজ তিনি কথা বলছেন এলাকার উন্নয়ন, নিরাপত্তা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে। ফুটবল প্রেমীদের কাছে চীনের মহাপ্রাচীর নামে পরিচিত আমিনুল হক জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন সংকটময় সময়, এবং মাঠের সেই শৃঙ্খলা আর লড়াই কিন্তু তিনি কাজে দেখাতে চান এবং তিনি কাজ করতে চান এলাকাবাসীদের সাথে। আমরা এখানে যারা প্রচারণা করছে তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানবো আসলে তাদের মনোভাব, তারা কি চাচ্ছেন বর্তমানের এই প্রার্থীর কাছে। আমাদের সাধারণ ভোটার এবং জনগণের চাওয়াই একটাই, আমাদের সমাজ এবং আমাদের যে পাড়া মহল্লা সবাই সুন্দর এবং সুষ্ঠুভাবে ঐক্যবদ্ধে সবাই বসবাস করতে পারে, শান্তিতে বসবাস করতে পারে। আমাদের কোনো গ্রুপিং, কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ এই সমাজে থাকবে না। সেই জন্য সেইটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। ধন্যবাদ। আমরা একজন প্রার্থী এবং একজন সাধারণ জনগণের কাছে শুনলাম তার মনোভাব, এবং আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে আসলে প্রচারণার যে বহর, এখানে কিন্তু নারীও যোগ দিয়েছেন। আমরা এখানে অনেক নারী ভোটার দেখতে পাচ্ছি, নারী প্রার্থীরাও কিন্তু এখানে আছেন এবং ভোটাররাও এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি প্রচারণায় খুব সুন্দরভাবে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। আমরা একজন নারী ভোটারের কাছে জানতে চাবো, জনগণের কাছে একটাই চাওয়া, ধানের শীষকে ভোট দিয়ে যেন বিজয়ী করে, ধানের শীষ যেন সামনে আমাদেরকে দেশকে আরো উন্নত করতে পারে, আগিয়ে নিয়ে যেতে পারে, এটাই চাওয়া। ধন্যবাদ। যাকে ভোট দিবেন তার কাছে আসলে আপনার চাওয়াটা কি? ভোটার আমাদের চাওয়া, আমাদের 16 আসনের আমিনুল ভাইয়ের ধানের শীষ মার্কা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য। আল্লাহর রহমতে আমিনুল ভাই অনেক ভালো লোক, অনেক মানুষ জনপ্রিয় লোক। আমিনুল ভাইয়ের সবাই জনপ্রিয় লোক। আমিনুল ভাইরে সবাই ভোট দিয়া নির্বাচনে, সংসদ নির্বাচনে দেখতে চায় আর দেখার আশা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে জনসাধারণ যারা আছে তাদের কিন্তু একটি ঢল নেমেছে এবং তারা খুব চমৎকার ভাবে কিন্তু তাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু এখানে রয়েছেন।
সব মিললে মাঠ বদলালেও কিন্তু প্রার্থীর যে চাওয়া বা সাধারণ মানুষের যে চাওয়া মাঠ থেকে জনপরিসরে সেটা কিন্তু পরিবর্তন হয়নি। আমরা দেখতে পাচ্ছি সবার একটাই চাওয়া, মুখের কথার ফুলঝুরি নয়, তারা চায় কাজে দক্ষতা, এটাই তারা। জি নিশ্চয়ই, ধানের শীষের প্রচারণা দেখছিলাম। ধন্যবাদ আপনাকে নীলিমা। শেরে বাংলায় একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর, কবি কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে এনসিপি। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ সাহা, এই মুহূর্তে প্রচারণার কি অবস্থা দেখছেন, জানাবেন আমাদের। জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ কিন্তু বেলা 10:30 কিন্তু শেরেবাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর এই মাজার জিয়ারতের মধ্য দিয়েই তাদের যে নির্বাচনী যাত্রা বা নির্বাচনী যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। তবে 10:30 মানে ঘড়ির কাঁটায় 10:30 পার হয়ে গেলেও এখনও কিন্তু আমরা এই জায়গাটিতে এনসিপির ঊর্ধ্বতন নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এখনও লক্ষ্য করতে পারছি না। তবে ঢাকা মহানগরের যে সকল নেতাকর্মী রয়েছে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের, তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন এবং দলীয় সূত্র বলছেন যে আজ শেরেবাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার জিয়ারত এবং পরবর্তীতে এই জায়গাটি থেকে শাহবাগে যে কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে এবং ঠিক তার পাশেই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত, সেই কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে। তবে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, এই যেই স্মৃতিসৌধ বা এই মাজার জিয়ারতের যে আনুষ্ঠানিকতা এবং যে কর্মসূচি, এই কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ প্রথম সারির বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু এই আনুষ্ঠানিকতায় কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। তবে এখন অবধি কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে দলীয় সূত্র বলছেন কিছু সময়ের মধ্যেই নেতাকর্মী এই জায়গাটিতে আসবেন এবং মাজার জিয়ারত শেষে নিজ নিজ আসনে যে নির্বাচনী প্রচারণা সেটি চালাবেন। রেদওয়ান, এই ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে এনসিপির আনুষ্ঠানিক প্রচারণা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আপনার কথা শুনে এটি বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে পার্থ সাহা। তরুণ প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরের জন্য বহুমাত্রিক শিক্ষায় জোর দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মতবিনিময় এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তিনি সিলেট অঞ্চলকে ঘিরে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজকে নিয়ে তার পরিকল্পনা, 4 কোটি পরিবারে নারীর নামে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রতিভা আছে, এই প্রতিভাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আপনি যেই লাইনে পড়াশোনা করেছেন সবসময় যে সেই লাইনে আপনি জব পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। এর বাইরেও যদি আপনার কোনো স্কিল থাকে যেটা আপনি ট্রেনিংয়ের মাধ্যমে সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছেন, শিখেছেন, আমরা সেই বিষয়টাকে আমরা বাস্তবায়ন করতে চাই। এটা গেল একটা বিষয়, একটা দিক। একটা বহুল সমস্যা দেখা যাচ্ছে আমাদের ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যারা এই সংক্রান্ত কাজ করছে তারা পেমেন্টগুলো প্রপারলি পায় না, বিকজ ইন্টারন্যাশনাল গেটওয়ে যেগুলো আছে পেমেন্টের, এই পেমেন্টের গেটওয়েগুলো প্রপারলি এখানে কাজ করছে না। কাজ না করার ফলে যেটা হচ্ছে, আপনি ধরেন একটা কাজ করে $100 আর্ন করলেন, কিন্তু ওটা বিভিন্নভাবে আপনাকে আনতে হচ্ছে, আপনি প্রপারলি আনতে পারছেন না। সে পেপালের অ্যাক্সেসটা এখানে নেই বাংলাদেশে। তো এখন আমরা অলরেডি তাদের সাথে প্রাইমারি একটা আলাপ করেছি, তাদেরকে বলেছি ভাই তোমরা বাংলাদেশে আসো, আমাদের অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তোমরা যদি আসো বাংলাদেশে তাহলে তোমাদেরও বিজনেস হবে, আমাদের ছেলেমেয়েরাও যারা কাজ করছে, আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের জন্য সুবিধা হবে। এই কাজটা আমরা করতে চাইছি। এর বাইরে আমরা বিভিন্ন জায়গা, ধরেন শহরের মধ্যে বিভিন্ন ভালো ক্যাফেটেরিয়া যেগুলা, অথবা আপনার বিভিন্ন লাইব্রেরি যেগুলো আছে, অথবা বিভিন্ন কলেজ বা হাই স্কুল যেগুলো আছে যেখানে ইয়াং স্টুডেন্টদের বা আপনার মতন স্টুডেন্টদের চলাফেরা উঠা বসা আছে, সেই জায়গাগুলোতে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই দেওয়ার সুবিধা চিন্তা ভাবনা করছি। এর মধ্যে আমরা এক্সপেরিমেন্টাল কয়েকটি প্রজেক্টও চালু করেছি যে আপনি ফ্রি ওয়াইফাই ওখানে পাবেন। একদম ফ্রি না ব্যাপারটা, তবে আপনাকে কিছু দিতে হবে না। ব্যাপারটা এরকম হবে যে আপনি যখন লগ ইন করবেন, আপনাকে যেগুলো প্রসেস আছে ওগুলো ফলো করতে হবে। করার পরে আপনার কাছে 1 থেকে 1.5 মিনিট একটা অ্যাড দেখতে হবে। আপনার জন্য হয়তো ফ্রি ওটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা ফ্রি টাইম থাকবে।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে আজ থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে বিএনপি। এতে অংশ নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 যুগ পর বুধবার রাতে তিনি সিলেট পৌঁছান। রাতেই হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। বিএনপি চেয়ারম্যান একে একে অংশ নেবেন 7 জেলার সমাবেশে। এর আগে নগরীর একটি হোটেলে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান অংশ নেন বিএনপি চেয়ারম্যান। মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় ও নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রচারণায় বিএনপির 31 দফা রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটি কী করবে এবং আই হ্যাভ এ প্ল্যান এর পরিকল্পনা ভোটারদের কাছে বিস্তারিত তুলে ধরবেন। নিজ নিজ আসনে আজ থেকে দলের মনোনীত প্রার্থী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও প্রচারণায় মাঠে নামবেন। আগামী শনিবার তারেক রহমান চট্টগ্রাম সফরে যাবেন। আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, জানাবেন নির্বাচনী প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, সমাবেশের কেমন প্রস্তুতি দেখছেন, কি বলছেন ভোটাররা? সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীদের একদম ঢল নেমেছে সেখানে, কারণ আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে কথা বলবেন, নির্বাচনী প্রতিশ্রুতি দিবেন। বিশেষ করে বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, তাহলে আসলে পরবর্তীতে দেশের পরিকল্পনা, বিশেষ করে প্রত্যেকটি জায়গায় আজকে সিলেটে উনি বক্তব্য রাখবেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন এবং তার পরিকল্পনা কি সিলেটকে ঘিরে, সেই পরিকল্পনার কথা জানাবেন। আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছি বিএনপির দলীয় পতাকা সহ নেতাকর্মীরা সেখানে, বিপুল পরিমাণ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে কখন বিএনপি চেয়ারম্যান কথা বলবেন তারেক রহমান, সেই অপেক্ষাতেই তারা আছেন এবং সেখানে আমাদের সহকর্মী রয়েছেন এবং তিনি আমাদের আরও বিস্তারিত নিশ্চয়ই জানাবেন। আমি একটু বলে রাখি যে তারেক রহমান আসলে আজকে প্রচারণা শুরু করলেন এবং তিনি তরুণদের সাথে মতবিনিময় সভায় আসলে বক্তব্য রেখেছেন, এই মুহূর্তে রাখছেন, সেখানে তিনি রয়েছেন এবং তার পরবর্তী সময় তিনি এই আলিয়া মাদ্রাসা মাঠে আসবেন এবং আলিয়া মাদ্রাসা মাঠে এসে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি জনগণের উদ্দেশ্যে তিনি তার জনগণকে জানাবেন এবং ভোট চাইবেন এবং আনোয়ার হোসেন আমাদের সহকর্মী এই মুহূর্তে সেখানে রয়েছেন। আমরা চেষ্টা করছি তার সাথে যুক্ত হবার জন্য এবং তিনি নিশ্চয়ই সেখানে আসলে নেতাকর্মীরা কি বলছেন, নেতাকর্মীদের আমরা আসলে কথা শুনি। আমি যদি একটু দেখাতে চাই তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আলিয়া মাদ্রাসা মাঠটি কিন্তু এখন একেবারেই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে একেবারেই কিন্তু পরিপূর্ণ অবস্থা, একরকম বলতে পারি যে এই যে মাঠটি রয়েছে আলিয়া মাদ্রাসা সিলেটের, সেই মাঠে আসলে একরকম তিল ধারণের কিন্তু অবস্থা নেই এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি অধীর অপেক্ষায় আছেন এখানকার জনতা, এখানকার বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণ মানুষ এখানে অপেক্ষায় আছেন কখন আসবেন মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এমন একটি অপেক্ষায় কিন্তু তারা এখানে একরকম প্রহর গুনছেন আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে তথ্য হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এসে এখানে হাজির হবেন, এমন একটি তথ্য আছে। আর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকের নির্বাচনী যে এই যে সমাবেশ, সেটি প্রথম সমাবেশ, আনুষ্ঠানিকভাবেই আজকে এই সমাবেশের মধ্য দিয়েই মূলত যে যাত্রাটি আসলে নির্বাচনের মূল যাত্রা গন্তব্য সেটি আসলে শুরু হবে। সেই জায়গা থেকে বলতেই পারি তারেক রহমান তার যে ভীষণ রয়েছে নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন সময়ে যে ধরনের কথাগুলো নির্বাচন কেন্দ্রিক বলে এসেছেন, সেই কথাগুলি হয়তো একটু বিস্তারিত আজকে চলে আসবে। একটি কথা বলতেই চাই, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর দীর্ঘ 17 বছর নির্বাচন শেষে যেদিন তিনি দেশে ফেরেন, সেদিন প্রথম বক্তব্যেই তিনি উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যানের যে কথাটি বলেছিলেন, তার একটি বিস্তারিত বিষয় হয়তো আজকের এই সমাবেশ থেকে হয়তো উঠে আসবে, এমন একটি কথাও কিন্তু আছে। তো সর্বোপরি সব মিলিয়ে বলতে গেলে একেবারেই এই যে
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের যে জনসমাবেশ একেবারেই কিন্তু ছড়িয়ে গিয়েছে, অনেকটা মূল রাস্তাও কিন্তু অতিক্রম করেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারেই পরিপূর্ণ অবস্থা, লোকারণ্য। সব মিলিয়ে সর্বশেষ যে অবস্থাটি সেটি বলতে গেলে অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং তার মূল বক্তব্যের মধ্য দিয়েই মূলত বিএনপির যে এই যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণাটি আনুষ্ঠানিক যাত্রা করবে, এমনটাই কিন্তু আমরা বলতে পারি। সর্বস্তরে মানুষ এখন অধীর অপেক্ষায় কখন আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাছ থেকে এবং সেখানকার পরিস্থিতি উনি বর্ণনা করছিলেন আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আমরা আপনার কাছে ফিরবো এবং জানবো সেখানকার পরিস্থিতি। সারা দেশে ভোটের প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নগরীসহ পাড়া মহল্লার অলিতে গলিতে এখন উৎসব মুখর পরিবেশ। খুলনায় সকালে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের প্রচার কার্যালয়ের উদ্বোধন ও জনসংযোগ করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন শঙ্কা প্রকাশ করেন তিনি। রংপুরে সকাল থেকেই গণসংযোগে মাঠে নেমেছেন প্রার্থীরা। ৬টি আসনে ৪৫ জন ভোট যুদ্ধে লড়াই করছেন। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। লালমনিরহাটের ৩টি আসনে এবার মোট ২২ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন। প্রচারণার প্রথম দিনেই উত্তাপ ছড়িয়েছে লালমনিরহাট ২ আসনে। সকালে গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী ফিরোজ হায়দার লাবলু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। অন্যদিকে একই আসনে জনতা দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল নতুন রাজনৈতিক শক্তির অঙ্গীকার নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। আমরা ওয়ারিড হচ্ছি যে এই পরিবেশ নির্বাচন পর্যন্ত থাকবে কিনা। কিছু সংখ্যক চেনা কালো টাকার মালিক সন্ত্রাসীরা তারা কর্তৃত্ব এবং ক্ষমতাকে শক্তিকে প্রয়োগ করে যদি জনগণের এই রায়কে কেড়ে নিতে চায়, তো আমি গণসংযোগে যেটা টের পাচ্ছি যে তারা এবার সেটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ২ দশক পর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৫শে জানুয়ারি ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে অংশ নেবেন তিনি। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ মিলিয়ে ১০ থেকে ১৫ লাখ জনসমাগমের আশা নেতাকর্মীদের। ২০ বছর পর বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে দ্বিতীয় এই রাজনৈতিক সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। তার এই সফর ঘিরে চট্টগ্রামের রাজনীতির মাঠ এখন সরগরম। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা। প্রস্তুতির পাশাপাশি দলের শীর্ষ নেতাকে বরণে নানা কর্মসূচি গ্রহণ করছেন দলের নেতারা। কিভাবে চট্টগ্রাম উন্নতির শিখরে যাবে সেটির যে রোডম্যাপ উনি যে তৈরি করে রেখেছেন সেটি চট্টগ্রামবাসী সেদিন শুনতে পারবেন। প্রিয় নেতাকে দেখবে, প্রিয় নেতার দিক নির্দেশমূলক বক্তব্য শোনার জন্য তৃণমূলের নেতাকর্মী হতে সাধারণ জনগণ অধীর আগ্রহে বসে আছে। মঞ্চ স্থাপন সহ আয়োজন ঘিরে দফায় দফায় সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন নেতারা। সমাবেশকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতির কমতি রাখছেন না তারা। তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার যে নির্বাচন, সে নির্বাচন এবং জনগণের ভিতরে একটা আলাদা উৎসাহ, উদ্দীপনা এবং ইমেজ তৈরি করবে, যেটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দেশ অনেক বেশি উপকৃত হবে। জনগণের মাঝেও একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে যে দীর্ঘদিন পর তারেক রহমান বাংলাদেশে এসছেন। আপনারা দেখেছেন তাকে 25শে ডিসেম্বর কীভাবে দেশের মানুষ স্বাগত জানিয়েছে। একইভাবে চট্টগ্রামে তার আগমনকে স্বাগত জানানোর জন্য চট্টগ্রামবাসী উন্মুখ হয়ে আছে। চট্টগ্রামের 15টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে উৎসাহ আমরা চট্টগ্রামবাসীর মধ্যে দেখতে পাচ্ছি। এটা শুধুমাত্র রাজনৈতিক একটা সভা হবে না, বাংলাদেশের মানুষের আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চায় এবং জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাবো। নির্বাচনী ফলাফলে এটা প্রতিফলন ঘটবে আমরা বিশ্বাস করি। 2005 সালের 6 মে সবশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দলের চেয়ারম্যান হিসেবে এটাই হবে প্রথম সফর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
শেখ হাসিনার পতন আন্দোলনে সাধারণ মানুষের সমর্থনের অন্যতম কারণ ছিল তখনকার লাগামহীন মূল্যস্ফীতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে মূল্যস্ফীতির হ্রাস কিছুটা টানতে পারলেও গেল কয়েক মাসে আবারও তা উত্তাপ ছড়াচ্ছে। শীতে সবজির সরবরাহ বাড়লে খাদ্যপণ্যের দাম সাধারণত কমে, তবে এবছর তার ব্যতিক্রম। বিশ্লেষকরা মনে করছেন আসছে রমজান আর নির্বাচন উপলক্ষে নগদ টাকার ছড়াছড়ি উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। দেশ জুড়ে মাঘের হাড় কাঁপানো শীত। বছরের এই সময়ে বাজারে যোগান বাড়ে মৌসুমি সবজির, যার প্রভাবে দামও থাকে অনেকটা হাতের নাগালে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বাজারের উত্তাপের কাছে যেন পাত্তাই পাচ্ছে না শীত। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গেল কয়েক মাসে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। এ সময় খাদ্য বহির্ভূত পণ্যের দামই বেড়েছে বেশি। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কৌশল যেন কাজেই আসছে না। বাজারে আবারও সক্রিয় কারসাজিকারীরা। মূল্যস্ফীতি কমিয়ে আনতে না পারার যে ব্যর্থতা, এটাকে এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের কিনা। গ্রাম পর্যায়ে 10 টাকা কেজিতে একটা সবজি উৎপাদন হচ্ছে, পরিবহন এবং বিভিন্ন চাঁদাবাজির কারণে গ্রাহক পর্যায়ে সেটা 50 থেকে 60 টাকায় পৌঁছাচ্ছে। এর দায়ভার কিন্তু এই সাপ্লাই চেনটা কন্ট্রোল করে তাদেরকে নিতে হবে। বিশ্লেষকরা মনে করেন, রমজানের বাড়তি চাহিদা আর নির্বাচনের নগদ টাকার দৌরাত্ম্য উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। রেমিটেন্স বেড়ে গেছে, প্রায় $3 বিলিয়ন পর্যন্ত এরকম আসছে। এটা একদম স্বাভাবিক রেমিটেন্স নয়। এর ভিতরে নির্বাচনী কিছু টাকা বাজারে ঢুকতেছে। মানুষের ভল্টে বা ঘরে বসে বিভিন্ন জায়গায় হাতে যে টাকাগুলো ছিল, সেই টাকাগুলো এখন বের হচ্ছে আস্তে আস্তে। হঠাৎ করে পণ্য আপনার টাকা বাজারে ঢুকে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় উৎপাদন বাড়তেছে না, যার কারণে আপনার এটা মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়তেছে। সরকারের বাজার ব্যবস্থাপনায় ত্রুটিও দেখছেন অর্থনীতিবিদরা। একটা ব্যুরোক্রেটিক কন্ট্রোল যে থাকে, যে নিত্য প্রয়োজনীয় খাদ্য আমদানির উপর বাজারে মূল্য উঠে যাওয়ার পরে আমদানির সীমাগুলো বাড়ানো হলো, মানে সমস্যাটা হয়ে গেছে। তারপরে মার্কেটটাকে আরো ওপেন করার পদক্ষেপ নেওয়া হলো। এগুলো আগে কেন নেওয়া হয় না? এ অবস্থায় পণ্যের বাজারে কারসাজি রুখতে আসছে নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার তাগিদ বিশ্লেষকদের। ওই মডেলে যদি পরিবর্তন না আসে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের আমানতকারীদের প্রতিবাদের মুখে 2 বছরে মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। 2024 ও 2025 সালের জন্য ব্যাংক রেটে 4% হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এই সিদ্ধান্ত জানিয়ে 5 ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 জানুয়ারি 2024 থেকে 28 ডিসেম্বর 2025 পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত আমানতের উপর বার্ষিক 4% হারে মুনাফা প্রযোজ্য হবে। এর আগে গত 14 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক উক্ত সময়ের মধ্যে সব আমানতের ওপর কোনো মুনাফা না দেওয়ার কথা জানিয়েছিল। সিদ্ধান্তের পর সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন অনেক আমানতকারী।